নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম লিন লিজেনের ওপরে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াংসি, সে খুবই বজ্জাত মেয়ে, সে সব কিছু জেনে শুনে এখানে থাকার জন্য চলে এসেছে যাতে সে এদের দুজনকে আলাদা করতে পারে। ইয়াংসি বলে লিনের ব্যবহারটা বাচ্চার মতো, সে মিছিমিছি রেগে যায়। লিজেন, তুমি ওকে ছেড়ে দাও, তুমি আমার উপর ফোকাস করো। লিজেন উত্তর দেয়, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে ভালোভাবে থাকো, উল্টো পাল্টা কিছু করার দরকার নেই। আমি জানি পিঙ্ক ডায়মন্ড নেকলেসটা তোমার কাছেই আছে, ওটা তোমার নয়, ওটা জিয়াংশির। সে যখন মারা যায় তখন নিশ্চয়ই তোমরা তার নেকলেসটা চুরি করে নিয়েছো। এই কাজটা তুমি ছাড়া আর কে বা করবে? আমি তোমাকে বলছি ওই নেকলেসটা আমাকে ফেরত দিয়ে দাও, আমার মায়ের শেষ স্মৃতিটুকু আমাকে ফেরত দিয়ে দাও, না হলে আমাকে তুমি বাধ্য করো না ওটা তোমার গলা থেকে ছিনিয়ে নিতে। লিজেন তার গলাতে হাত দিয়ে যখন নেকলেসটা দেখতে যায়, ওটা অন্য একটা নেকলেস ছিল। ইয়াংসি খুবই চালাক প্রকৃতির মেয়ে, সে কোনো রকম ভাবে ওই নেকলেসটা দিতে চাইছিল না। লিজেন তার প্রতি আর ঝগড়া করতে চাইছিল না, কারণ সে জানে তার কাছে নেকলেসটা আছে। এরপর লিজেন সেখান থেকে চলে যায়। লিজেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে, লিজেনকে বলে, বস, আমরা লিনকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় সে চলে গেছে, সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। আমি তাকে থামানোর অনেক চেষ্টা করেছি কিন্তু সে কোনো মতেই দাঁড়ায়নি। এইটা জানার পরে লিন তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সে মার্শাল ক্লাবে পৌঁছে যায়। লিজেন লিনের মাকে বলে, লিন কোথায়? তার মা বলে, লিন এখানেই আছে। আমরা জানতে পারি যেই পুতুলটার জন্য লিন রেগে সেখান থেকে চলে আসে, সেই পুতুলটা তার বাবা তাকে গিফট দিয়েছিল। লিজেন সবকিছু জেনে গেছিল, সে চাইছিল লিন তার সাথে বাড়ি ফিরে চলুক। এর জন্য সে লিনকে মানাতে তার রুমের দিকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস, এবার আমি জানতে পেরেছি ম্যাডাম এত কেন রেগেছিলেন। অ্যাসিস্ট্যান্ট বলে, বস, একদম চিন্তা করবেন না, এর জন্য যদি আমাকে মার খেতে হয় আমি খাবো, কিন্তু আপনার শরীরে একটা আঘাত আসতে দেব না। অন্যদিকে লিন তার বান্ধবী ইয়াং এর সাথে ছিল। সেই নোংরা ছেলেটা তোমার সাথে কিরকম করতে পারে? সে অন্য কাউকে ভালোবাসে আর বিয়ে করছে অন্য কাউকে। তুমি চিন্তা করো না, ওকে আমরা কোর্টে টেনে নিয়ে যাব, সে অবশ্য সাজা পাবে। তারা দুজনে খুবই রেগেছিল। ঠিক সেই সময় লিজেন সেখানে চলে আসে এবং লিনের হাতটা টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। লিন বলে, বস, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কি হয়েছে বলুন? লিজেন বলে, আমি ভেবেছিলাম তুমি আমার উপরে রেগে আছো, তুমি কি আমার উপরে রেগে নেই? লিন বলে, না তো, আমি তো আপনার উপরে বিরক্ত হইনি, কারণ আমি তো ইচ্ছে করেই আপনার উপরে রেগে গেছিলাম যাতে ইয়াংসি নেকলেসের ব্যাপারে আপনাকে সবকিছু বলে দেয়। আচ্ছা বস, আপনি আমার সাথে বিয়েটা কেন করছেন? আপনি তো তাকেই ভালোবাসেন, তাহলে বিয়েটা তাকে করছেন না কেন? আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? আমার জীবনটা আমাকে ফিরিয়ে দিন। লিজেন বলে, না, আমি তাকে ভালোবাসি না। এটা শোনার পরে লিনের মাথা থেকে যেন পাখি উড়ে যায়, সে অবাক হয়ে যায়। এরপর লিজেন লিনকে তার বাড়ি নিয়ে চলে আসে। আমরা জানতে পারবো 10 বছর আগে লিজেনের সাথে কি হয়েছিল। জিয়াংসি ইয়াংসির বোন ছিল। জিয়াংসি এবং লিজেন দুজনে ছোটবেলার বন্ধু ছিল। তারা দুজনে একে অপরকে অসীম ভালোবাসতো। লিজেনের মা জিয়াংসিকে পছন্দ করত এবং সে চাইতো জিয়াংসি যেন তার বৌমা হয়, কিন্তু আফসোস সেটা হয়নি। লিজেনের মা খুব অসুস্থ হয়ে যায় এবং সে মরার আগে পিঙ্ক ডায়মন্ড নেকলেসটা জিয়াংসিকে দিয়ে দেয়। তার মা মারা যাওয়ার পরে লিজেন যখন তার বাবার অ্যাফেয়ারের কথাটা শোনে, সে প্রচন্ড রেগে যায়। এই জন্য সে রেগে সে তার বাড়ি ছেড়ে চলে আসে এবং সে নদীতে ঝাঁপ দিয়ে দেয়। জিয়াংসি সেখানে দাঁড়িয়েছিল, সে জলে ঝাঁপ দিয়ে লিজেনকে বাঁচিয়ে নেয়, কিন্তু আফসোস সে নিজে বাঁচতে পারে না, সে জলের তলায় তলিয়ে যায়। এই ঘটনাটা ঘটার পরে লিজেন নিজেকে কখনো ক্ষমা করতে পারেনি এবং সে জিয়াংসিকে কখনো ভুলতে পারেনি। লিজেন লিনকে বলে, যদি ইয়াংসি প্লাস্টিক সার্জারি করে জিয়াংসির মতো দেখতে হয়ে যায়, তাও আমি তাকে কোনোদিন বিয়ে করব না। এই সব কিছু লিন চিন্তা করছিল এবং সে মনে মনে ভাবছিল জিয়াংসি তো খুবই দেখতে সুন্দরী ছিল। মনে মনে ভাবতে থাকে, এ বাবা,
তার সাথে তো খুবই খারাপ ব্যাপার হয়েছে। লিজেনের পুরনো জীবনটা অনেক কষ্টের। এরপর লিন লিজেনকে বলে, আচ্ছা তুমি এই কথাগুলো আমাকে কেন বলছো? লিজেন তার উত্তর দিতে পারে না। তার মানে তো এটাই হয়, লিজেন লিনকে মনে মনে খুবই পছন্দ করছিল। কিছু সময় পর লিজেন বলে, আমরা দুজনে বিজনেস পার্টনার, আমাদের নিজেদের মধ্যে তালমিলটা ঠিক রাখতে হবে। লিন লিজেনকে বলে, তুমি কি আমাকে শুধুমাত্র বিজনেস পার্টনার ভাবো আর অন্য কিছু না? এই কথাটা শোনার পর লিজেন লিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর লিন নার্ভাস হয়ে যায়। সে লিজেনকে বলে, তুমি এত ইম্পর্টেন্ট কথাটা আমাকে বলেছ এবং আমার সাথে শেয়ার করেছো, অ্যাটলিস্ট আমরা বন্ধুত্ব করতে পারি। লিজেন বলে, হ্যাঁ আমরা বন্ধু, খুবই কাছের বন্ধু। সে মনে মনে বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি ইয়াংসির থেকে ওই নেকলেসটা ফেরত নিয়ে নেব। তারা দুজন এত কাছাকাছি ছিল, এত পাশাপাশি ছিল, তবুও তারা একে অপরকে তাদের ভালোবাসার কথাটা বলতেই পারল না। ওই দিন রাত্রিবেলা লিনকে বারে দেখতে পাই। লিজেন লিনকে ওখানে কেন ডেকেছে সেটা লিন জানতো না। লিন মনে মনে ভাবতে থাকে, লিজেন কি পাগল হয়ে গেছে নাকি? কোনো ছেলে তার নিজের স্ত্রীকে এরকম জায়গায় কি কখনো ডাকতে পারে? আমি এক্ষুনি যাচ্ছি, তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করব। লিন দরজাটা খুলে দেয়। সেখান থেকে একটা হ্যান্ডসাম ছেলে বেরিয়ে আসে। সে বলে, বৌদি তুমি চলে এসেছো? আমি তো অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার সাথে দেখা করে আমি খুব খুশি হয়েছি। আমার নাম জুন। তুমি তোমার ব্যাপারে কিছু একটা বলো আমাকে। লিন মনে মনে ভাবতে থাকে, আরে বাপরে, এ যন্ত্রটা আবার কোথা থেকে এলো? এ আবার কে? সে বলে, লিজেন তো আমাকে কোনো স্ক্রিপ্ট দেয়নি, আমি কিভাবে এর উত্তর দেব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ও মাই গড, আমি কোথায় এসে গেছি, কোথায় ফেসে গেছি? আমাকে বাঁচাও। এ কি করছো? জুন লিনের হাতে একটা কিস করে নেয়। লিন বলে, একে তো দেখে রোমান্টিক হিরোর মতো লাগছে। দূরে লিজেন বসেছিল। সে ওই ছেলেটাকে বলে, তুমি আমার স্ত্রীর সাথে ইয়ার্কি করতে যেও না, তুমি বুঝতে পারবে এরপরে কি হবে। বৌদি তো খুবই সুন্দর, তুমি বেকার এত টেনশন কেন নিচ্ছ? তুমি কি আমাকে যেরকম সেরকম ছেলে ভাবছো? এরপর জুন বলে, বৌদি তুমি লিজেনের কথায় কিছু মনে করো না, তুমি এখানে বসে পড়ো। এটা আমার আর তোমার দুজনের প্রথম সাক্ষাৎ। আজকের পার্টিটা আমার তরফ থেকে তোমার জন্য। চলো আমরা দুজনে একটু ড্রিঙ্কস করি। আমি প্রথমে খেয়ে নেব, পরে তুমি খেয়ে নেবে। লিন লিজেনকে দেখতে থাকে। লিন একটা মদের গ্লাস তুলে সেটাকে খেয়ে নেয়। অন্যদিকে লিজেন মনে মনে বলতে থাকে, লিন খুব সুন্দর, তুমি তো ভালোই অ্যাক্টিংটা করতে পারো, এইভাবে চালিয়ে যাও। এই ছেলেটা কে? লিজেন তাকে কেন এখানে ইনভাইট করেছে? লিন কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর লিন জুনকে বলে, তুমি আমাকে এতটাই সম্মান দিচ্ছ, তাহলে আমারও উচিত তোমাকে সম্মান দেওয়ার। এই নাও মদের গ্লাস, তুমি এক গ্লাস, আমি এক গ্লাস, চলো আমরা চেয়ার্স করি। নাও এটা খাও। জুনের তো মুখ বন্ধ থেকে যায়, সে কিছুই বলতে পারে না। সে বলে, আরে বাবরে, বৌদি তো আমাকে টুপি পরিয়ে দিচ্ছে। এরপর লিন বলে, তুমি খাও, আরও খাও, যত ইচ্ছা ততটা খাও। লিজেন দূর থেকে মুচকি মুচকি হাসতে থাকে। লিজেনের হাসি থামছিল না। এরপর লিন দাবাং আন্দাজে তার পাটা টেবিলের উপরে তুলে দেয়। তাকে বলে, ওই ছেলেটা, তুই এত বড় পার্টি রেখেছিস অথচ আমার জন্য কিছুই করিসনি, এটা আমার ঠিক হজম হচ্ছে না। এরপর লিজেন জুনকে বলে, কিরে তোর বৌদি কেমন, ভালো লাগছে তো আলাপ করে? জুন বলে, না আর হবে না, এবারে আমি আমার নিজের পরিচয়টা দিয়েই দিই। সে বলে, আমি লিজেনের বাল্যকালের বন্ধু, আমি ফ্রান্স থেকে এই কদিন আগে এসেছি। আমার জুয়েলারির বিজনেস আছে, লোক আমাকে স্টিভ নামেই জানে। এই কথাটা শুনে লিন মনে মনে ভাবতে থাকে, এর নামটা খুব শোনা শোনা মনে হচ্ছে। সে কিছুক্ষণ মাথা চুলকানোর পর বলে, আরে তুমি তো সেই ফেমাস ডিজাইনার স্টিভেন। সে লিনকে বলে, আমি অনাথ ছিলাম, লিজেনের মা আমাকে অ্যাডপ্ট করেছিল, আমার সমস্ত খেয়াল রেখেছিল, আমাকে পড়ার জন্য বিদেশে পাঠিয়েছিল। আমি আর লিজেন দুই ভাইয়ের মতো।
লিজেন বলে, আমি একে ফ্রান্স থেকে ফোন করে ডেকে নিয়েছি, কারণ আমার সৎমা নতুন একটা কোম্পানি খুলছে এবং তার জন্য ফেমাস ডিজাইনারের প্রয়োজন, যাতে সে আমাকে হারাতে পারে। আমি ভাবলাম ঠিক আছে, আমার বন্ধুকেই তার কোম্পানিতে জব করার জন্য বলি। লিজেন তার সৎমাকে মোক্ষম জবাব দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি করে নিয়েছিল। জুন লিনকে বলে, বৌদি, তোমার স্বামী আমাকে গুপ্তচরের কাজে লাগাচ্ছে, খুবই স্বার্থপর, তুমি এর থেকে সাবধানে থাকবে। সে বলে, তুমি একটা মূর্খ, তোমার মাথায় কি গোবর ভরা আছে? এটাকে চালাকি বলে। আমার বাবা আমাকে সব সময় বলতো, আসল হিরো তারা সব সময় ভিলেনের অপোজিটে ফাইট করে, যাতে অন্য কারো লোকসান না হয়। আমার স্বামী একদম ঠিক পথেই হাঁটছে। এরপর লিজেন লিনকে বলে, ডার্লিং, তুমি এইটা খেয়ে নাও। তাদের এরকম অপরূপ ভালোবাসা দেখে জুন চিন্তা করতে থাকে, বলে, বাপরে কত প্রেম। জুন লিজেনকে বলে, আরে ভাই, বৌদি তো খুবই কিউট, একদম বাচ্চাদের মতো। লিজেন বলে, আমি তোমার মতো না, তুমি জানোই না ভালোবাসা কাকে বলে, রোমান্স কাকে বলে। সে বলে, ঠিক আছে লিজেন, তুমি এর ভালো করে খেয়াল রাখো। এরপর লিজেন লিনকে সেখান থেকে নিয়ে যায়। লিন প্রচুর মদ খেয়ে নিয়েছিল, যার ফলে সে যেতেই পারছিল না। লিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লিজেনকে বলে, পতিদেব, আমাকে একটা গান শোনাও না। লিজেন লিনকে বলে, তুমি ভেবো না, ও কিছু জানে না, ও সবই জানে, কারণ আমি তাকে খুবই বিশ্বাস করি এবং আমাদের এই ফ্রেক ম্যারেজের ব্যাপারে তাকে আমি সব বলেছি। এই কথাটা শুনে লিন অবাক হয়ে যায়। সে বলে, তুমি এই কথাটা আমাকে এখন বলছো? তোমার আগে বলতে কি হয়েছিল? লিজেন তাকে বলে, তুমি তো খুবই সিরিয়াস অ্যাক্টিং করছিলে, আমি যদি তখন তোমাকে বলে দিই তাহলে তুমি বিরক্ত হয়ে যেতে। এরপর লিন লিজেনকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো তোমার বাড়ি, আজকে কি আমরা অ্যাপার্টমেন্টে যাব না? লিজেন বলে, না, আজকে আমরা এখানেই থাকবো। এরপর লিজেন লিনকে বলে, আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি কতটা মদ খেয়েছো? পুরো মাতাল হয়ে গেছো না হাম মাতাল আছো? লিন বলে, হ্যাঁ, মাথা তো ঘোরাচ্ছে ঠিকই, কিন্তু আমি নিজেকে সামলে নেব। এরপর লিন মনে মনে ভাবতে থাকে, লিজেন কি গন্ডগোল পাকাচ্ছে। সে লিজেনকে বলে, তুমি একটু এদিকে কানটা নিয়ে আসো। তুমি চাইছো আমি এই অবস্থায় বাড়ির ভেতরে যাই এবং তোমার বাবা মার সাথে দেখা করি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মাথায় গোবর ভরা আছে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। কারো হিম্মত আছে যে আমাকে সামলাবে? কেউ যদি আমার সামনে আসে তাহলে আমি তাকে জ্যান্ত কবর দিয়ে দেব। লিজেন লিনকে বলে, আমরা কাউকে মারতে আসিনি। লিন বলে, তাহলে কি তুমি মাছি তাড়াতে এসেছো? লিজেন লিনকে বলে, একটা খুবই দামি পাথর আছে যেটাকে তোমাকে ভেঙে দিতে হবে। লিন বলে, ওরে বাবারে, আমাকে দিয়ে তুমি কি কাজটা করাতে চাইছো? তুমি নিজে গিয়ে ভেঙে দাও না। তুমি কেন আমাকে এই সব ব্যাপারে জড়াচ্ছ? আমি করতে পারবো না, আমি গেলাম। এরপর লিজেন লিনকে ধরে নেয়, তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কাজটা তোমাকে করতে হবে। লিন বলে, ওটা তোমার বাবারই জিনিস, তোমার বাবা দিনে 4 বার ওই জিনিসটা পরিষ্কার করে। লিন বলে, আমি যদি ওই জিনিসটা ভেঙে দিই তাহলে 3000 বছর অবধি আমি তার ঋণ শোধ করতে পারবো না। না না বাবা, আমি এই ভয়ঙ্কর কাজটা করতেই পারবো না। এরপর লিজেন লিনকে বলে, আমি যদি তোমাকে বলি এই জিনিসটা ভাগার জন্য আমার কাছে একটা নির্দিষ্ট কারণ আছে, তাহলে কি তুমি আমার সাথ দেবে না? লিন বুঝতে পেরে যায়। এরপর লিন ঘরে ঢুকে যায় এবং চিৎকার করতে থাকে যাতে সবাই ঘুম থেকে জেগে যায়। তাদের বাড়ির চাকর জেগে যায় এবং লিনকে 2 হাত দুজন ধরে নেয়, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে কোনো রকম ভাবে আটকাতে পারে না। চিৎকার শুনে লিজেনের বাবা জেগে যায় এবং তার মুডটাও খারাপ হয়ে যায়। সে বলে, এখানে কি হচ্ছে? সেই সময় সেখানে লিজেন চলে আসে। লিজেনের বাবা লিজেনকে বলে, তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো? সে বলে, বাবা, সে বাড়িতে থেকে থেকে একা অনুভব করছিল, আমি তাকে বাইরে নিয়ে গেছিলাম, এতে তার কোনো দোষ নেই। এরপর লিন ছুটতে ছুটতে লিজেনের উপরে পড়ে যায়। তাকে বলে, ডার্লিং, তোমার বাবা মা আমার উপরে অত্যাচার করছে,
তারা আমাকে মদ খেতেই দিচ্ছে না। লিন এবং লিজেন একে অপরকে দেখছিল। তারা দুজনে ভাবতে থাকে এবং বলে এরপর আমরা কি করব। অন্যদিকে তার সৎমাকে দেখতে পাই, সে খুব মজা নিচ্ছিল। লিজেনের সৎমা লিজেনকে বলে আমি এই সুযোগটা কাজে লাগাই। সে লিনের কাছে যায়, তাকে বলে তোমার শরীর থেকে তো মদের গন্ধ আসছে, তুমি আমার কাছ থেকে মিনিমাম 10 ফুট দূরে দাঁড়িয়ে থাকো। এটারই তো দরকার ছিল। লিন বুঝতে পেরে যায় এবার তাকে কি অ্যাকশনটা নিতে হবে। এরপর লিন লিজেনের মায়ের কাছে চলে যায়। সে বলে ওই চাকরানি, আমার কাছে আয়, আমাকে একটা মদের গ্লাসে মদ ভরে এনে দে। তার সৎমা লিনকে ধাক্কা দেয়। লিন তো এটাই চাইছিল। তাদের দুজনের ঠেলাঠেলিতে জেট ইউনিকর্ন ভেঙে গুড়িয়ে যায়। লিজেনের বাবার হার্ট অ্যাটাক এসে যাওয়ার উপক্রম ছিল, কারণ তার বাবা ওই পাথরটাকে জীবনের প্রতিষ্ঠিত হওয়ার সিঁড়ি মানত। সে বলে তোমরা সবাই আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও। বেচারি লিন, সে তো খুব আহত হয়ে যায়। এরপর লিজেন লিনকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যায়। লিজেনের মা লিনকে ঠেলে দেয়। মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার জন্য লিনের চোট লেগে গেছিল, কিন্তু সে মুখ থেকে টু শব্দটাও বের করছিল না। সত্যি সে কত সুন্দর মেয়ে, তাই না? লিজেন সব কিছু জানতো। সে লিনকে বলে তুমি কি ভেবেছো আমি কিছুই দেখিনি, আমি কিছুই জানি না? তুমি ওখানে পড়ে যাওয়ার জন্য তোমার হাতে ওই পাথরের টুকরোগুলো লেগে গেছিল। তুমি যদি এগুলো তাড়াতাড়ি পরিষ্কার না করো তাহলে ওই জায়গাতে ইনফেকশন হয়ে যাবে। লিন বলে হ্যাঁ ঠিকই। এরপর লিজেন লিনকে বলে দেখি তোমার কোথায় চোট লেগেছে। লিন একটু কাঁচুমাচু হয়ে বলে না ঠিক আছে থাক। লিজেন বলে তোমার ব্যথাটা আমাকে দেখতে দাও, ওখানে ওষুধ লাগাতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। লিন একটু লজ্জা পাচ্ছিল, তবুও তার করার কিছু ছিল না। এরপর লিজেন লিনের জামাটা আস্তে আস্তে করে খোলে। লিজেন তার ওষুধের বক্সটা বের করে নিয়ে আসে। আস্তে আস্তে করে লিজেন লিনের ওই ব্যথা জায়গাটায় ওষুধ লাগাতে থাকে এবং ওই ব্যথা জায়গায় ফু দিতে থাকে। ফু দেওয়ার সাথে সাথে লিনের শরীরটা কাঁটা দিয়ে ওঠে। লিন নিজেকে কন্ট্রোল রাখতে পারছিল না। ওষুধ লাগানো হয়ে গেলে লিজেন লিনের প্রতি আকৃষ্ট হয় এবং তারা অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হয়ে। তবে তোমার সৎমা আমাকে হালকাভাবেই ঠেলে দিয়েছিল। আমি নিজের থেকে আরেকটু এগিয়ে গেছিলাম যাতে ওই পাথরটা আমি ভাঙতে পারি, যার জন্য আমি একটু বেশি আঘাত পেয়েছি। লিজেন বলে আমি তো তোমাকে শুধু ওই পাথরটা ভাঙতে বলেছিলাম, কিন্তু তুমি তো নিজেই আঘাত পেয়েছো। লিন বলে তুমি এত চটে যাচ্ছ কেন? আমি তো তোমাকে সাহায্যই করেছিলাম, তুমি আমার ওপর এত রেগে যাচ্ছ কেন? লিজেন বলে ওই পাথরটা আমার মা কোথাও থেকে পেয়েছিলেন, ওটা সে ঘষে মেজে আমার বাবাকে গিফট দিয়েছিলেন। আমার মা প্রচুর পরিশ্রমী ছিল। আমার মা ওই কোম্পানির জন্য অনেক পরিশ্রম করেছে, কিন্তু আমার বাবা আমার মায়ের প্রতি খারাপ ব্যবহার করেছে। সে সুলিনকে ভালোবেসে ফেলে। আমি চাই না ওই জেট ইউনিকর্নটা সৎ মায়ের কাছে থাকুক, ওটাই কোনো মতে ওদের প্রাপ্য নয়। লিজেন লিনকে বলে লিন তুমি তোমার খেয়াল রেখো, পরের বার থেকে এরকম ভুল যেন কখনোই না হয়। সে আরও বলে তুমি যদি আবার আঘাত পাও তাহলে আমি খুব কষ্ট পাবো এবং আমার মনকে আমি কখনোই শান্ত রাখতে পারবো না। তার মানে আমরা এটাই বুঝতে পারি লিজেন লিনের প্রতি আস্তে আস্তে একটু একটু করে ভালোবাসার অনুভব করছে। অবশেষে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। পরের দিন সকালবেলা লিন লিজেনের বাবার কাছে যায়। তার বাবা তাকে বলে গত রাত্রিবেলায় তুমি যা করেছো তারপরে তুমি এখানে এসেছো, তুমি নিজেকে দোষী অনুভব করছো না? লিন বলে আমি কেন দোষী অনুভব করব, কারণ ওই পাথরটা আপনার ছিল না। এটা শোনার পরে তার বাবা আরও রেগে যায়। লিন বলে গতকাল রাত্রিবেলা লিজেন খুবই দুঃখী ছিল, সারা রাত ঘুমোতে পারছিল না। এই পাথরটা তার মা আপনাকে দিয়েছিল। যখন আপনি আপনার নিজের প্রিয় জিনিস হারিয়ে দেন তখন সেটা আর কখনো পান না। মিস্টার জি, যদিও আপনি সাকসেসফুল বিজনেসম্যান, কিন্তু আপনি বাবার ভূমিকা নেভাতে পারেননি, আপনি ভালো বাবা হতে পারেননি। আমি চললাম। লিন এখানে এসেছিল লিজেনের বাবাকে শোধরানোর জন্য।
যাতে তার বাবা সুনীলের বদলে তার ছেলেকে যেন বিশ্বাস করেন। লিজেন বারে বসেছিল, সে তার বন্ধু জুনকে সেখানে ডেকে নিয়ে এসেছিল। জুন যখন সেখানে পৌঁছায় সে লিজেনকে বলে, তুমি তো আমাকে বলেছিলে খুব সিরিয়াস ম্যাটার হলে আমাকে এখানে ডেকে পাঠাবে। যদি আমরা একসাথে এইভাবে আলাপ আলোচনা করতে থাকি তাহলে তোমার সৎ মা আমাদের ওপর সন্দেহ করতে পারে। লিজেন বলে তার নিজের ছেলের কাণ্ড কারখানাগুলো সামাল দিক, তারপরে আমাদের ধরবে। জুন বলে, ভাই তোমার জন্য একটা খারাপ খবর আছে। তোমার সৎ মা আমার কাজে খুবই সন্তুষ্ট হয়েছে এবং আমাকে তার পার্টনার হিসেবে রাখতে চাইছে। আমি যদি তার সাথে পার্টনারশিপে কাজ করি তাহলে আমি কয়েক মাসের মধ্যে বড়লোক হয়ে যাব। লিজেন তাকে বলে, এটা তো কোনো খারাপ খবর না, তুমি ঠিক পথেই হাঁটছো। এর পরের বার যদি সে তোমাকে যোগাযোগ করে তাহলে তুমি হ্যাঁ বলে দিও। তারা দুই বন্ধু কি প্ল্যান করছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে লিন তার মার্শাল আর্ট ক্লাবে জয়েন করে নিয়েছিল এবং সে নিজেকে খুবই মজবুত এবং শক্ত সামর্থ্য করছিল। ঠিক তখনই তার বন্ধু ইয়াং ইয়াং সেখানে চলে আসে। আজকে তো তোমাকে দেখে খুবই খুশি মনে হচ্ছে, তুমি এত সকালে উঠে প্র্যাকটিস করছো, কি ব্যাপার বলো তো? লিন বলে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এবং ঠিকই ভাবছো। রিসেন্টলি আমার ফলোয়ার্স বেড়ে গেছে, 1 মিলিয়ন হয়ে গেছে এবং নতুন স্টুডেন্টরা আমাদের এই মার্শাল আর্ট ক্লাবে জয়েন করেছে। এবার বলো আমি কেন খুশি হব না? সে বলে, তুই মিথ্যে বলছিস, তুই তো আগে এতটা ফেমাস ছিলিস না। যবে থেকে তুই লিজেনকে বিয়ে করেছিস তবে থেকে তোর ফলোয়ার্স বেড়ে গেছে। আমরা দেখতে পাই ইয়াংশি কাছাকাছি ছিল, তার মুড খুবই খারাপ ছিল। সে মনে মনে বলছে, আমি লিজেনের বাড়িতে এই কারণে শিফট হয়েছিলাম যাতে আমি ওই মেয়েটাকে শায়েস্তা করতে পারি, কিন্তু আমি নিজেই শায়েস্তা হয়ে গেছি। তারা দুজন ওখানে কোনো মতেই থাকছিল না, তারা দুজন অনেক দিন ধরে গায়েব আছে। লিন তো মার্শাল আর্ট ফ্যামিলি থেকে এসেছে, যাই গিয়ে দেখি সে কি করছে। লিন এবং ইয়াং ইয়াংকে দেখতে পাই, তারা দুই বন্ধু ওখানে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছিল। সে বলে, লিন তুই তো অনেক মজা নিচ্ছিস রে, তোর জীবনটা তো সুন্দর হয়ে গেল। আরে তুই বল না, সে তোকে কতটা ভালোবাসে, তোদের মধ্যে কি হয়েছে একটু বল না আমাকে, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, বল না কি হয়েছে তোদের মধ্যে। তুই তোর মুখটা একটু বন্ধ রাখতো, এত বড়বড় করিস না। আমি তোকে সত্যি কথাটা বলে দিই, দাঁড়া, আমাকে কথা দে, তুই তোর মুখে তালা মেরে রাখবি, কাউকে কিছু বলবি না, আমার বাবাকেও না। এরপর লিন তার বন্ধুর কানে কানে বলে, আমরা ফেক ম্যারেজ করেছি, আমরা লিগেল স্বামী স্ত্রী নই। এই কথাটা শোনার পরে তার বন্ধু চিৎকার করে বলে, তুই বলছিস কি, তোরা দুজন ফেক ম্যারেজ করেছিস? লিন তার বন্ধুকে বলে, আরে চুপ 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 কর, তুই আস্তে আস্তে কথা বল, সবাই শুনে নেবে। যেই হওয়ার ছিল না সেটাই হলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ইয়াংশি সব কিছু লুকিয়ে লুকিয়ে শুনে নেয়, সে সব কিছু জেনে যায়। লিজেন লিনকে ফেক ম্যারেজ করেছে, ওরে বাবারে, এরা দুজন আমাদের ভুল বুঝিয়েছে। এরপর সে লিজেনের সৎ মাকে কল করে এবং তাকে বলে, আন্টি এরা দুজন তো ফেক ম্যারেজ করেছে, এদের দুজনের ভেতরে কিছু একটা কন্ট্রাক্ট চলছে। লিজেন সব কিছুই জানে, সে জানতো ওই নেকলেসটা আমার কাছে আছে, তবুও সে আমাকে বিয়ে করেনি। তাদের মধ্যে কি একটা হচ্ছে, সেটা আমাদের যে কোনো উপায়ে খুঁজে বের করতে হবে। বলুন আন্টি, এবারে আমরা কি করব? এই কথাটা শোনার পরে লিজেনের সৎ মা মনে মনে হাসতে থাকে এবং সে তাকে বলে, যতক্ষণ এই নেকলেসটা তোমার কাছে আছে ততক্ষণ লিজেন তোমাকে কিছুই বলবে না।
তুমি যদি চাও লিজেন তোমাকে বিয়ে করে, তাহলে আমি যেভাবে তোমাকে বলছি তুমি সেটাই সেই মতো কাজ করো। ইয়াংসি জিজ্ঞেস করে, বলুন আন্টি, আমাকে কি কাজটা এখন করতে হবে? তারা দুজনে মিলে একটা ভয়ঙ্কর প্ল্যান বানায়। তাদের কাজ ছিল লিন এবং লিজেন দুজনকে আলাদা করা। লিজেন তার অফিসে ছিল, বিজনেস মিটিং হচ্ছিল। লিজেনের বাবা সেই মিটিংটাতে লিড করছিল। কোম্পানি উন্নতি দেখে তার বাবা বলে, খুব খুশি হয়েছি, ওয়েল ডান, আমি চাই তুমি এইভাবে কাজ করতে থাকো। লিজেন বলে, আমি এই ক্রেডিটটা একা নিতে চাই না, এটা সবার দ্বারা সম্ভব হয়েছে। সবাই সাহায্য না করলে কোনো দিনই আমি এই জায়গাতে পৌঁছতে পারতাম না। খুব তাড়াতাড়ি চায়নাতে আমাদের জুয়েলারি ডিজাইনের কম্পিটিশান হবে। লিজেনের বাবা চায় তাদের কোম্পানি সেখানে পার্টিসিপেট করে। তার বাবা লিজেনকে বলে, তুমি কি স্টিফেনের সাথে কথা বলেছো? সে কি আমাদের সাথে কাজ করতে চায়? এটা শুনে লিজেনের সৎমা তাকে বলে, আমার তার সাথে কথা হয়েছে, আমি জানি সে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। লিজেনের বাবা তার আরেক ছেলেকে বলে, তুমি এই কোম্পানিতে 2 বছর চাকরি করছো, তোমারও উচিত কোম্পানির জন্য কিছু করার। তুমি লিজেনের কাছ থেকে কিছু তো শিখতে পারো। যা দেখেছি তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা কোনো দিনই হবে না। মিটিংটা সেখানে শেষ হলো। লিজেনের সৎ ভাই খুবই রেগে যায়, সে মন খারাপ করে সেখানে বসে থাকে। লিজেনের সৎ মা বলে, বাবু তুমি বেশি রাগ করো না, তোমার বাবা খুব তাড়াতাড়ি মারা যাবে, আর না হলে আমরা তার গলা টিপে মেরে দেব। ওই দিন বিকেলবেলা লিজেনের সৎ মা স্টিফেনের সাথে কথা বলে। তাকে বলে, তুমি কি আমাদের সাথে কাজ করতে রাজি আছো? স্টিফেন বলে, হ্যাঁ আমি রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। লিজেনের সৎমা বলে, ঠিক আছে, এটা আর এমন কি ব্যাপার, চিন্তা করার দরকার নেই, আমরাই এই কম্পিটিশানে জিতব। তাদের দুজনের কথা বলা শেষ হওয়ার পরেই লিজেনের সৎ ভাই সেখানে চলে আসে। সে বলে, মা, স্টিফেন কি বলল? সে কি রাজি হয়ে গেছে? তুমি এই কথাটা তোমার বাবাকে বলে এসো। তোমার বাবা মারা যাওয়ার পরে লিজেন আমাকে এবং তোমাকে এই ঘর থেকে বের করে দিতে চাইবে, সেই জন্য তোমার জন্য আমি এই সব কিছু করছি, যাতে এটা কখনোই হতে পারে না। তাদের মা এবং ছেলের জুটি দেখে খুবই ভয়ঙ্কর লাগছিল। তারা মনে মনে কী যে প্ল্যান করছে কেউ জানে না, কী বা হতে চলেছে এরপর। অন্যদিকে লিন মার্শাল ক্লাবে ছিল। সে মনে মনে লিজেনের কথাই চিন্তা করছিল। লিজেন 1 সপ্তাহ ধরে আমার সাথে দেখা করতে আসেনি, সে আসবেই বা কী করে? সে ইউরোপের ট্যুরে গেছে। লিন মোবাইলটা হাতে নিতে দেখতে পায় যেখানে একটা আর্টিকেল বেরিয়েছে, যেটাতে লিজেনের ছবি ছিল এবং কিছু লেখা ছিল। সেই সময় তার বন্ধু সেখানে চলে আসে। সে লিজেনকে বলে, তুই মোবাইলে কি দেখছিস রে? আমাকে একটু মোবাইলটা দে। সে যখন মোবাইলটা কেড়ে নেয় তার কাছ থেকে, সে বলে, ওরে বাপরে, তুই তো লিজেনের প্রেমে পড়ে পাগল হয়ে গেছিস, তুই তো তার চিন্তা করতে করতে মনে হয় দেবদাসী হয়ে যাবি। সে বলে, আমার এই ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স আছে, তুই তার প্রেমে পড়ে গেছিস। লিন বলে, অনেক মেয়েরা তাকে পছন্দ করে, আমি তো শুধুমাত্র তাকে তার শেয়ারটা ফেরত পেতে সাহায্য করছি। যখনই সে সেটা পেয়ে যাবে আমাদের মধ্যে আর কোনো কন্ট্রাক্ট থাকবে না, সেটা শেষ হয়ে যাবে। তার বন্ধুটা বলে, আমার তো সেটা মনে হয় না, সে যদিও ইউরোপে গেছে তবুও সে তোকে ভালোবাসে, সে প্রতিদিন তোকে গিফট পাঠায়, সে তোর কথা চিন্তা করে, সে তোকে মন থেকে চায়, সে তোর এতটাই চিন্তা করে প্রতিদিন সকাল 8টার সময় ফোন করে এবং তোকে তোর ব্যথায় ওষুধ লাগানোর কথা বলে। এখানকার 8টা মানে ইউরোপের রাত 2টো বাজে। তুই ভাব একবার, ওই রাত্রিবেলা সে ঘুম থেকে ওঠে তোকে ফোন করে, এটা ভালোবাসা ছাড়া আর কি হতে পারে? লিন বলে, আমি তো তার জন্যই আঘাত পেয়েছিলাম, আমার মনে হয় সে সেটার জন্যই আমার কেয়ার করছে, আমাদের মধ্যে কিছুই নেই, তুই মিছিমিছি আমার ওপর সন্দেহ করছিস। ঠিক তখনই লিনের মোবাইলে লিজেনের ফোন আসে। তার বন্ধুটা তাকে বলে, দেখছিস আমি ঠিকই বলেছিলাম, সে তোকে খুব মিস করছিল। তার বন্ধুটা বলে, বেশি দেরি করিস না, তুই তাড়াতাড়ি ফোনটা তোল। লিজেন বলে, তুমি ভালো আছো তো? তুমি কি তোমার
ব্যথায় মলমটা লাগিয়েছো? লিন বলে হ্যাঁ আমি লাগিয়েছি। তার বন্ধুটা তাদের দুজনের কথা শোনার অনেক চেষ্টা করে, কিন্তু লিন চাইছিল না তাদের কথা সে শুনতে পাক। সেই জন্য সে যদি ওই কথাগুলো শুনে নেয় তাহলে লিনের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তার বন্ধু সবসময় তার কথাই বলবে এবং লিনের মাথাটা খারাপ করে দেবে। লিজেন বলে আজকে রাত্রিবেলা আমি ইউরোপ থেকে ফিরছি, তোমার এখানে থাকাটা একদম উচিত হবে না। আমার অ্যাসিস্ট্যান্ট তোমার কাছে যাবে, তুমি তার সাথে গাড়িতে চলে আসবে। লিন বলে ঠিক আছে। লিন তার বন্ধুকে বলে তুই এতক্ষণ কি করছিলিস? তুই কি গোয়েন্দাগিরি করছিলিস? তুই কি করতে চাইছিস বল? ইয়াং ইয়াং বলে তুই কিন্তু একদম আগে কথা বলবি না, আগে সে যেন কথা বলে, কারণ ছেলেরা কোনো মেয়ের কথা আগে শুনতে পেলে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। তুই তো একটু বোকা আছিস, আমি জানি তুই এই ভুলটাই করবি। তুই নিজেকে সামলে রাখবি, তুই ভাবনায় পড়ে যাবি না, আবার ওর কাছাকাছি থাকবি, ওর ফিলিংসটা সম্বন্ধে জানবি, তোর প্রতি ফিলিংসটা সত্যি না মিথ্যে তার সাথে ভালোভাবে কথা বলবি, তার রিয়াকশানটা শুনবি এবং চেষ্টা করবি সে কিটা চায়, তোর প্রতি তার মনে কি কোনো অনুভূতি আছে কি নেই, সে তোকেই কেন বেছে নিয়েছে, সে তোকেই কেন এত ভালোবাসে, এটা সত্যি না মিথ্যে তুই কি বুঝতে পেরেছিস? না আবার নতুন করে বলবো? এই রোমান্টিক এবং এক্সাইটমেন্ট কথা বলার পরে লিন বলে ঠিক আছে, চিন্তা করিস না, আমি সব কিছু বুঝে গেছি। এতক্ষণে তুই একটা কাজের কথা বলেছিস, আগে বলিসনি কেন? তুই কি মরে গেছিলিস? রাত্রিবেলা লিন লিজেনের বাড়িতে যাচ্ছিল, কিন্তু সে কিছুটা নার্ভাস ফিল করছিল। লিজেন তার রুমে ছিল। লিন ভাবছিল আগের দিকে যাব না পিছনের দিকে যাব। কিছুটা সামনের দিকে যায়, আবার ফেরত চলে আসে। সে বুঝে উঠতে পারছিল না সে কি করবে, সে খুব টেনশন করছিল। এরপর সে এক ঝটকায় দরজাটা খুলে লিন চিৎকার করতে করতে বলে হানি আমার ডার্লিং আমি এসে গেছি। এরপর লিজেনের চোখ লিনের উপরে পড়ে, সে নিজের চোখকে সরাতে পারছিল না। তাদের দুজনের চোখের ভাষায় সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। এরপর লিজেন লিনকে জাপটে ধরে, তাকে বলে আমি তোমাকে কতদিন দেখিনি, অনেক দিন থেকে তোমাকে আমি মিস করছিলাম। তুমি না থাকার জন্য আমার বুকের ভেতরটা মরুভূমির মতো শুকনো হয়ে গেছে। তাদের দুজনকে এই অবস্থায় দেখে খুবই রোমান্টিক লাগছিল। লিন লিজেনকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন মিস করছিলে? এটা আমি বুঝতে পারছি না। লিন বলে আমি তো তোমার শুধুমাত্র পার্টনার। লিজেন বলে আমি জানি না ওসব, আমি তোমার কথা খুবই মনে করছিলাম। লিজেন বলে তোমার ব্যথাটা কেমন আছে এখন? লিন বলে ওটা মোটামুটি ভালো আছে। লিজেন তাকে বলে আমার ফ্লাইটটা যখন সুইজারল্যান্ডে ল্যান্ড করে আমি ওখানকার একটা মেডিসিন শপ থেকে এই ওষুধটা তোমার জন্য নিয়ে এসেছি, তুমি এটা ব্যবহার করো, দেখবে খুব তাড়াতাড়ি ওটা ভালো হয়ে যাবে। এটা দরকার নেই তুমি প্রতিদিন আমাকে ফোন করে ওষুধ লাগানোর কথা বলতে। এতেই আমার ব্যথা ভালো হয়ে গেছে। তারা দুজন এত কাছাকাছি ছিল, এত পাশাপাশি ছিল, দুজনের নিঃশ্বাস একে অপরের উপরে পড়ছিল। তারা দুজন রোমান্টিক কথাবার্তা শুরু করে দেয়। অপরদিকে পাশের রুমে ইয়াংসি শুয়েছিল। তাদের এরকম কথাবার্তা শুনে সে রেগে বিছানা থেকে উঠে পড়ে। সে তাদের দুজনের কথাবার্তা শোনার চেষ্টা করছিল। দরজার পাশে গিয়েছিল। লিন এবং লিজেন তারা দুজন একে অপরের সাথে ওষুধ দেওয়া নেওয়ার কথা বলছে, কিন্তু ইয়াংসি ভাবছে তারা মনে হয় প্রেম ভালোবাসার কথা বলছে। সে ভাবতে থাকে এরা দুজন তো ফেক ম্যারেজ করেছে, তাহলে কেন এরকম নাটক করছে? লিজেন তার সঙ্গে অনেক সময় কাটায়, কিন্তু সে আমার দিকে ঘুরেও তাকায় না। লিজেন লিনকে বলে আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চলো আমার সাথে। লিজেন লিনকে তার সঙ্গে নিয়ে যায়। ইয়াংসি রেগে তেলে বেগুনে জ্বলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পরে ইয়াংসি লিজেনের রুমে আসে। কোনো একটা মতলব নিয়ে তো সে ঢুকেছিল। অন্যদিকে লিজেন লিনকে একটা সুন্দর নেকলেস উপহার দেয়। সে লিনকে বলে ওই নেকলেসটা আমি নিজে ডিজাইন করেছি,
লিন লিজেনের এই ডিজাইন নেকলেসটা খুবই পছন্দ করে। লিন লিজেনকে বলে, আমি জানতাম না তুমি এত ভালো ডিজাইন করতে পারো। লিজেন বলে, আমি অনেক রাত ধরে জেগে এই ডিজাইনটা তোমার জন্য বানিয়েছি। এটাতে একটা সাধারণ ডায়মন্ড আছে, কিন্তু আমি চেয়েছিলাম আরও ভালো ডায়মন্ড ব্যবহার করতে। লিন বলে, কোনো অসুবিধে নেই, আমার এটা খুবই পছন্দ, কারণ আমি বেশি দামি জিনিস পছন্দ করি না। তুমি এটা ভালোবেসে আমাকে দিয়েছো, এর থেকে ভালো জিনিস আর কি হতে বা পারে। লিন তাকে বলে, তুমি আমাকে এটা দিয়েছো, মনে রেখো তুমি এটা কিন্তু কোনোদিন ফেরত পাবে না। এরপর লিজেন লিনের মাথায় হাত বোলাতে থাকে, তাকে বলে, না বাবা না, আমি তোমার কাছ থেকে এটা কখনোই নেব না। লিন লিজেনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে এই নেকলেসটা কেন দিয়েছো? লিজেন বলে, হ্যাঁ আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তুমি আমার বর্তমান স্ত্রী, সে ফেক ম্যারেজ হোক না কেন, তুমি দেখতে খুব সুন্দর, আমি তোমার জন্য এটুকু তো করতেই পারি। রিপোর্টাররা আমাদের ইন্টারভিউ নিতে চাইছিল, আমি তাদেরকে মানা করে দিই। তুমি আমাকে এবার বলো আমার কি করা উচিত, তাদেরকে কি ইন্টারভিউ দেব? ভাবলাম তোমাকে জিজ্ঞেস করে নি, তুমি কি এতে সহমত আছো? লিন হেসে বলে, হ্যাঁ আমি অবশ্যই যাব। তারা দুজন কাছাকাছি পাশাপাশি বসেছিল, তারা দুজন দুজনকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু কিছুই বলতে পারছিল না। তাদের হার্টবিট ক্রমশ বাড়তে থাকে। কে আগে বলবে? সে আগে বলবে না আমি আগে বলবো? অন্যদিকে ইয়াংসি লিজেনের রুমের ভিতরে ছিল। সে মনে মনে ভাবতে থাকে, যদি এরা কন্ট্রাক্ট ম্যারেজ করে তাহলে তো তার ডকুমেন্টস নিশ্চয়ই এই রুমের ভিতরে থাকবে। সেটা যদি আমি পেয়ে যাই তাহলে তাদের দুজনকে আলাদা করতে আমার বেশি সময় লাগবে না। অন্যদিকে লিজেন লিনকে সেই নেকলেসটা পরিয়ে দেয়। লিজেন লিনকে প্রকৃত ভালোবেসে ফেলেছে, ভালোবাসা তো হয়েই গেছে, শুধু নিজেদের ফিলিংসটা শেয়ার করার বাকি আছে। অন্যদিকে ইয়াংসি তাদের দুজনের ভালোবাসার ধারাটাকে কোনো রকমভাবে ভাঙতে চাইছিল। যেটার ভয় ছিল সেটাই হলো, ইয়াংসি ওই কন্ট্রাক্ট পেয়ে যায়, তার হাতে প্রমাণটা চলে আসে, আর রক্ষে নেই। এবার কি যে হবে কে বা জানে। অন্যদিকে ইয়াং ছুটতে ছুটতে লিনের কাছে চলে আসে। সে তাকে বলে, আমার কাছে তোমার জন্য একটা খারাপ খবর আছে। তোমাদের দুজনের ফেক ম্যারেজের খবরটা টিভিতে দেখাচ্ছে, সমস্ত চ্যানেলে দেখাচ্ছে। এই খবরটা শোনা মাত্রে লিন শক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এতদিনের এত পরিশ্রম সব এক ঝটকায় বেকার হয়ে গেল। ইয়াং লিনকে বলে, আমি জানি লিজেন তোমাকে ব্যবহার করেছে তার শেয়ার পাওয়ার জন্য। লিন বলে, আমি জানি এই সব ঘটনা, যদিও সে খারাপ ছেলে নয়, তুই কোথাও একটা ভুল করছিস। তুই তার সঙ্গে কিছুদিন আগে দেখা সাক্ষাৎ করেছিস, সে শহরের মানুষ হয়েছে, তুই গ্রামে মানুষ হয়েছিস। তুই শহরের ছেলেদের জানিস না, তার মাথায় যে কি চলছে সেটা তুই বুঝবি না। তুই তার সাথে গভীরভাবে ভালোবাসা করতে যাবি না, কারণ সে ছেলেটাকে দেখে সুবিধার মনে হচ্ছে না। লিন তাকে বলে, তুই কিছু জানিস না, আমি একদম শিওর আছি সে ছেলেটা খুবই ভালো। আমি পরের বার যখন তার সাথে দেখা করব তখন আমি তাকে জিজ্ঞেস করব, তুমি কি আমাকে ভালোবাসো? তার বন্ধু তাকে বলে, হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে এত দেরি কেন, এক্ষুনি গিয়ে তাকে জিজ্ঞেস কর সে কি তোকে ভালোবাসে। লিন লিজেনকে ফোন করে। লিন বলে, আমরা যদি সবার সামনে গিয়ে ইন্টারভিউটা দিই তাহলে এসব খবর, খারাপ খবর যেগুলো ছড়াচ্ছে সেগুলো সবাই বলা বন্ধ করে দেবে। তখন লিজেন বলে, না, ইন্টারভিউটা বর্তমানে আমাদের ক্যান্সেল করতে হবে। লিন বলে, ঠিক আছে, যেটা তুমি ভালো বোঝো সেটাই তুমি করো। তোমার যদি কোনো রকম আমাকে দরকার হয় তাহলে তুমি আমাকে বলবে। এরপর লিন লিজেনকে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? আমি তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করতে চাই। লিজেন তাকে বলে, আমি আমার বাড়িতে আছি, এখান থেকে আমি ফ্রি হয়ে যাই, তারপরে আমি তোমার সাথে দেখা করছি। ফোনটা বন্ধ হওয়ার পরে অন্যদিকে আমরা দেখতে পাই লিজেনের বাবা লিজেনের উপরে খুবই রেগে যায়। তাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের সাথে কি গেমটা খেলতে চাইছো? তুমি ফেক ম্যারেজ কেন করেছো? সেই সময় তার সৎমা সেখানে বসেছিল।
সেও তার স্বামীকে আরও বেশি করে উস্কে দিল। লিজেনের বাবা খুবই রেগে যায়। সে লিজেনের সৎমাকে বলে, তুমি এই সব ঝগড়াঝাটি বন্ধ করো। তুমি যদি বেশি বকবক করো তাহলে সবার আগে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। লিজেনের মা মুখ বন্ধ করে সেখানে বসে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই লিন লিজেনের সাথে দেখা করার জন্য তার বাড়ির দিকে আসছিল। লিজেনের বাবা লিজেনকে বলে, তুমি আমাকে একটা কথা খুবই ভেবেচিন্তে বলো, তুমি কি ওই মেয়েটাকে তোমার স্ত্রী বানাতে চাও? তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো কি বাসো না? লিজেন বলে, না, আমি ওকে ভালোবাসি না। আমি তাকে জবরদস্তি ওই কন্ট্রাক্টে সাইন করিয়েছি। আমি ওই মেয়েটাকে কখনোই ভালোবাসিনি। আমি তো শুধুমাত্র শেয়ার পাওয়ার জন্য এই সব কিছু করেছি। আরে বাপরে, যেটা হওয়ার ছিল না সেটাই হলো। দরজার পাশে লিন দাঁড়িয়েছিল। সে সব কিছু শুনে নেয় এবং সে মনে মনে বলতে থাকে, লিজেন তো আমাকে একদমই ভালোবাসে না। ইয়াং ঠিকই বলেছিল, ওই বড় লোকদের ছেলেরা শুধুমাত্র পয়সাকে ভালোবাসে। মানুষের জীবনের কোনো দাম নেই এদের কাছে। দুঃখী লিন খুবই কষ্ট পায়। তাদের ভালোবাসা রেলগাড়িটা জোড়া দেওয়ার আগেই ভেঙে দুটুকরো হয়ে যায়। এরপর লিজেন পিছন ঘুরে তাকিয়ে দেখে পেছনে লিন দাঁড়িয়ে আছে। তার দু চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে নিজের চোখের জলকে কোনো রকম ভাবে সামলাতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। লিন সমস্ত কথা শুনে নিয়েছিল। লিজেনের বাবা লিজেনকে বলে, আমি তোমাকে আর কোনো রকম ভাবে বাঁচাতে পারবো না। তার থেকে ভালো তুমি সম্মানের সাথে এখান থেকে চলে যাও। লিজেন তার বাবাকে বলে, ঠিক আছে, আমি আজকে আমার পদ থেকে ইস্তফা দিচ্ছি, যাতে কোম্পানির কোনো রকম ক্ষতি না হয়। এরপর লিন তার সমস্ত জামা কাপড় গুছিয়ে নেয়। সে কাঁদতে থাকে। তার কান্না কোনো রকমভাবে থামছিল না। সে লিজেনের সাথে কোনো রকমভাবে দেখা করতেও চাইছিল না। সে গলা থেকে তার নেকলেসটা খুলে টেবিলে রেখে দেয়। ঠিক তখনই লিন ওখানে পড়ে থাকা কিছু ডকুমেন্টস দেখতে পায়। আরে এটা কি হলো? লিজেনের কাছে তো সমস্ত মেয়ের ছবি ছিল যাদের সাথে সে কন্ট্রাক্ট ম্যারেজ করতে পারত। আরে বাপরে, আমি তো কি ভাসান ফেসে গেছি। এটা তো লিজেনের সমস্ত প্ল্যান ছিল। সে প্রথম দিন থেকেই আমাকে প্ল্যানে ফাঁসিয়েছে। তার গাড়িটা ভেঙে গেছিল, সেটাও তার প্ল্যানে অন্তর্ভুক্ত ছিল। আমি কি বড্ড জ্বালায় ফেসে গেছি। আমি তো ভালো মনে তাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সে প্রথম দিন থেকেই আমাকে বোকা বানিয়ে নিয়ে এসেছে। সে মনে মনে বলতে থাকে, লিজেন তুমি খুবই খারাপ ছেলে। তুমি আমার সাথে এটা কি করলে? কেন করলে? আমি বুঝতে পারছিলাম না। প্রচণ্ড দুঃখ ক্ষোভে লিন তার বাড়ি চলে আসে। দুটো মন জোড়ার আগেই ভেঙে যায়। এরপরে কি হবে সেটা দেখতে হলে আপনারা চোখের পর্দাটা খোলা রাখুন। এরপর রাত্রিবেলা লিজেন যখন বাড়িতে আসে, সে দেখতে পায় বিছানায় পেতনি ইয়াংসি শুয়ে আছে। সে যেটা করতে চাইছিল সে সেটা করে দিয়েছে। সে বলে, ওই মেয়েটা চলে গেছে, তুমি তাকে তোমার মন থেকে ঝেড়ে দাও। যদিও সে মেয়েটা খুবই স্বার্থপর ছিল, তার পয়সা শেষ হওয়ার জন্য সে সেখান থেকে চলে আসে। ডার্লিং, তুমি তাকে ছেড়ে দাও। আমাকে তোমার বুকে জড়িয়ে নাও। আমি তোমাকে সব কিছু দেব। আমার মন পুরোটা তোমার উপর উজাড় করে দিতে চাই। তুমি শুধু আমাকে বিয়ে করে নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আবার শিওর পথটা ফেরত পেয়ে যাবে। এই নাও, এই নেকলেসটা যেটা তুমি চেয়েছিলে। লিজেনও একদম বিভোর হয়ে যায়। সে ইয়াংসির গলার দিকে হাতটা বাড়ায়। এরপর নেকলেসটা তার গলা থেকে ছিনিয়ে নেয়। সে বলে, তুমি এই নেকলেসটার মানে কখনোই বুঝতে পারবে না। এটার কদর কতটা সেটা তুমি কখনো জানবে না। এটা সেই মানুষটাকে দেওয়া হয় যে মানুষটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। তোমার মতো 2 নম্বরী মেয়ের কাছে ওই জিনিসটা কখনোই থাকা উচিত নয়। এটা আমার মায়ের শেষ স্মৃতি। এটাকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিলাম। ইয়াংসি চিৎকার করতে করতে বলে, আমার বোন আমাকে এটা দিয়েছিল। এটার প্রাপ্য শুধুমাত্র আমার। তুমি আমাকে এটা দিয়ে দাও। লিজেন বলে, তুমি মিথ্যে কথা বলছো। আমেরিকাতে তোমার সব কিছু কার্যকলাপ এই নাও দেখো। তুমি 4 বছর সেখানে থেকেছিলে। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? তুমি সেখানে কি করছিলে, কার সাথে রিলেশনশিপে ছিলে, আমি সব কিছু জানতাম।
জিয়াংসি কিরকম ভাবে মরল? সে কি নদীতে পড়ে মারা গেছে, না এর অন্য কোনো কারণ ছিল? আমার মনে হয় তোমরাই তাকে মেরে দিয়েছো। এটা শোনার পরে ইয়াংসি বলে, না আমি কিছু করিনি, আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি তাকে মারিনি। লিজেন বলে, তোমার মতো 2 নম্বরের মেয়ে আমার বাড়িতে থাকবে? এটা কখনোই হতে পারে না, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই কথাটা বলার পর লিজেন সেখান থেকে চলে যায়। তবে এটা তো হওয়ারই ছিল, যখন কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে তখন তার সাথে সেই ব্যবহার হয়, এর সাথেও ওটাই হওয়ার ছিল। কারো যখন মন ভেঙে যায় তখন সে পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে। লিজেনের মনটা ভেঙে চুরমার হয়ে গেছিল, সে লিনের কথা সারাদিন চিন্তা করতে থাকে। লিন তার জন্য কি না করেছে, লিজেন তার কথা চিন্তা করতে করতে দুঃখী হয়ে যাচ্ছিল। অন্যদিকে লিন লিজেনের কথা চিন্তা করতে করতে দুঃখী হয়ে যাচ্ছিল। সেই সময় তার কাছে তার বান্ধবী চলে আসে, তাকে বলে, তুই আর বেশি চিন্তা করিস না, তুই এই মায়াবী দুনিয়া থেকে বাইরে বেরিয়ে আয়। আমি জানি ওই ছেলেটা খারাপ, কেন তুই ওই ছেলেটার কথা সব সময় চিন্তা করছিস? যারা বড় লোক হয় তারা শুধু নিজেদের ফায়দায় সবসময় চিন্তা করতে থাকে, গরিবদের কোনো কদর নেই। লিন বলে, ঠিক বলেছিস, আমি এতটাও দুর্বল হয়ে পড়িনি যার জন্য আমাকে সারা দিনরাত চিন্তা করতে হবে, আমি নিজেকে সামলে নেব। এরপর লিন এবং তার বন্ধু দুজন গলায় গলায় জড়িয়ে নেয়। ঠিক তখনই একজন ছেলে এসে লিনকে বলে, লিজেন এখানে চলে এসেছে, সে বাইরে দাঁড়িয়ে আছে। লিনের বন্ধু বলে, তার হিম্মত কি করে হয় এখানে আসার? এত কিছু হয়ে যাওয়ার পরেও সে এখানে কি করছে? আমি ওকে ছাড়বো না, আমি যাচ্ছি এক্ষুনি, ওর হাত পা ভেঙে ওকে পঙ্গু বানিয়ে দেব। লিন তার বন্ধুর হাতটা ধরে নেয়, তাকে বলে, তুই তাকে মারিস না। তার বন্ধু বলে, আমি তাকে কেন মারবো না? এত কিছু করার পরেও সে কি করে এখানে আসে? সে তোর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছে, তার প্রতি তোর মনে এখনো ভালোবাসা আছে? লিন বলে, ওরকম ব্যাপার নয়, এক্ষুনি আমি তার কাছে যাচ্ছি এবং সমস্ত কথা বলি যাতে সে এখানে দ্বিতীয়বার আর আসতে না পারে। তার বন্ধু বলে, না তুই এখানে দাঁড়া, আমি ওই ছেলেটার সাথে গিয়ে কথা বলি। তার বন্ধুটা খুবই রেগেছিল। লিন মনে মনে ভাবতে থাকে, যদি লিজেনের হাত লেগে যায় তাহলে এ তাকে মেরে চাটনি বানিয়ে দেবে। কিছুক্ষণ পরে লিজেন সেখানে চলে আসে এবং লিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তাদের মনের ভাষা, চোখের ভাষা সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। তারা খুবই দুঃখের সাথে একে অপরের দিকে তাকিয়েছিল। লিজেন লিনকে বলে, সব কিছু ঠিক আছে তো? তুমি কি সময় মতো ওষুধটা লাগিয়ে নিয়েছো? লিন বলে, আমি ঠিক আছি, আমি ওষুধটা লাগাইনি কারণ আমার ব্যথা করছে না, আমার মন এখন ঠিকই আছে। লিন তাকে বলে, তুমি কি এই কথাটা বলার জন্য এখানে এসেছো? লিজেন লিনের কাছে চলে আসে এবং পকেট থেকে একটা রিং বার করে। লিজেন লিনকে সেটা দেওয়ার চেষ্টা করে। লিন লিজেনকে বলে, এটা কি? লিজেন তাকে বলে, তুমি বক্সটা খুলে দেখলেই তুমি সব কিছু বুঝতে পারবে। লিন যখন বক্সটা ওপেন করে সে দেখতে পায় তার মায়ের শেষ স্মৃতিটা, মানে ওই নেকলেসটা ওর ভেতরে ছিল। লিন বলে, তুমি তো এটা অনেক দিন ধরে খুঁজছো। লিন বলে, হ্যাঁ এটা আমার মায়ের, আমার মা চেয়েছিল যে আমার স্ত্রী হবে তাকেই যেন আমি এটা পরিয়ে দিই। লিন লিজেনকে বলে, আরে বাহ, খুব সুন্দর তো, তুমি তো এখন আর সিইও নেই, এই নেকলেসটা তুমি পেয়ে গেছো, তার মানে তো তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। তুমি তো এবার থেকে তোমার শেয়ারও পেয়ে যাবে এবং সিইওর পদও আবার ফিরে পাবে। তাহলে তুমি এখানে কেন এসেছো? লিজেন তাকে বলে, তুমি আমাকে খারাপ ভেবো না, আমাকে কথা বলার একটা সুযোগ করে দাও। লিন বলে, আমি সব কিছুই জানি, আমি একটা ক্যান্ডিডেট ছিলাম, তুমি আমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছো, আমাকে ফাঁসিয়েছো, তুমি এই জিনিসটা আবার ফেরত পেতে পারো। তুমি আমাকে ব্যবহার করেছো, আমি তো কিছুই করিনি, তুমি ইচ্ছে করে তোমার গাড়িটা ভেঙে দিয়েছো যাতে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারো। লিজেন লিনকে বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও। লিন কাঁদতে কাঁদতে লিজেনকে বলে, মিস্টার সিইও, তুমি খুবই স্মার্ট এবং খুবই বড় লোক, আমি কখনো তোমাকে হারাতে পারবো না,
কন্ট্রাক্টের সমস্ত কার্যকলাপগুলো হয়ে গেছে। এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিচ্ছি, যখন তোমার লাগবে তখন আমার কাছ থেকে তুমি নিয়ে নিতে পারো। এরপর থেকে আমরা দুজন আর কখনো দেখা করব না। লিজেন লিনকে বলে, আমাকে একটা সুযোগ দাও, আমার কথাটা তো পুরো শোনো। লিন বলে, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে কন্ট্রাক্ট ম্যারেজের কথা বলেছিলে, আমি সেটাতে হ্যাঁ বলেছিলাম। সেটা আমার ডিসিশন ছিল। আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি প্রথম দিন থেকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। সত্যি তো এটা, তুমি আমাকে কখনোই পছন্দ করনি। আমি পাগল ছিলাম, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। গুড বাই। এই কথাটা বলার পর লিন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তারা দুজন কি আবার একসাথে থাকতে পারবে এবং তাদের ভাঙা মন কি আবারও জুড়তে পারবে, সেটা দেখতে হলে পরের পর্বটা দেখতে ভুলবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।